কেন্দ্রবিন্দুতে এখন জামায়াতে ইসলামী। সম্প্রতি দলটি বড় ধরনের শোডাউনগুলো জনমনে আলোচনার জন্ম দিয়েছে। সাধারণত ঢাকায় এত বড় আকারের রাজনৈতিক কর্মসূচি খুব একটা দেখা যায় না। জামায়াত অতীতে বিভিন্ন মিছিল, বিক্ষোভ ও আন্দোলনে অংশ নিলেও নির্বাচনী শোডাউন তেমন একটা চোখে পড়েনি। কিন্তু এবারের চিত্র ভিন্ন। ইদানিং জামায়াতের কর্মীদের যেভাবে দেখা যাচ্ছে তা সত্যিই চোখে পড়ার মতো। হাজার হাজার মোটরসাইকেল, একই রঙের টি শার্ট, কপালে দাড়িপাল্লার ফিতা, সব মিলিয়ে যেন এক অসাধারণ দৃশ্য। নেতাকর্মীরা সুসজ্জিত হয়ে তাদের সংসদ সদস্য পদপ্রার্থীর গাড়ির পাশে ভিড় করছেন, আর প্রার্থী ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে নেতৃত্ব দিচ্ছেন। আশ্চর্যজনকভাবে এত বড় শোভাযাত্রাগুলোতে কোনো ধরনের অঘটন বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। এমনকি সামাজিক মাধ্যমেও তেমন কোনো নেতিবাচক সমালোচনা নেই। রাস্তা আটকে জনদুর্ভোগের অভিযোগও শোনা যায়নি, বরং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই শোডাউনগুলোতে অংশ নিয়েছেন। একই দিনে জামায়াত দুটি বড় ধরনের শোডাউন করেছে, যেখানে মূলধারার গণমাধ্যমের উপস্থিতি ছিল লক্ষণীয়, যদিও তাদের প্রচারণায় গণমাধ্যমের কাভারেজ যথেষ্ট ছিল না। ঢাকার অন্যতম অপরাধপ্রবণ এলাকা মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর নিয়ে গঠিত ঢাকা 13 আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াত প্রচারণা চালাচ্ছে। এই আসনে দাড়িপাল্লার কাণ্ডারি হিসেবে পরিচিত দলটির নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রচার চালাচ্ছেন। এলাকায় তার পোস্টার ও ফেস্টুন চোখে পড়ার মতো। দাড়িপাল্লার শোডাউন নিয়ে দলের কয়েক হাজার নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও অংশ নিয়েছেন, যাদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যা উল্লেখযোগ্য। তারা বিএনপির চাঁদাবাজদের হাত থেকে মুক্তি চান। মোবারক হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরেই এই এলাকায় আছেন এবং জনগণের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তিনি স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদে গিয়ে মানুষের কাছে যাচ্ছেন এবং জানতে পেরেছেন যে তারা একটি পরিবর্তন চায়। মানুষের এই চাওয়াতে জামায়াতের প্রতি আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছে। মোবারক হোসেনের ব্যক্তিগত জনপ্রিয়তা ও দলীয় প্রতীকের পাশাপাশি এখানে বিএনপির গ্রুপিংয়ের একটি বড় প্রভাব রয়েছে, যা তার জন্য সহায়ক হতে পারে। দলটি আব্দুস সালামের মতো হেভিওয়েট নেতাকে বাদ দিয়ে এনডিএম চেয়ারম্যান মুসা বিন শমশেরের ছেলে ববি হাজ্জাজকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, যা জামায়াত কাজে লাগাতে চাইছে। জানা যায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম দীর্ঘদিন ধরে এ আসনে প্রচার চালাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে ববি হাজ্জাজকে জোটের একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হলে দলের ছন্দ পতন হয়। দলের একটি অংশ ববি হাজ্জাজের পক্ষে কাজ করলেও সালামপন্থীরা এতে নারাজ। তাদের অনেকে প্রয়োজনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথাও বলছেন, তবে শেখ হাসিনার পরিবারের আত্মীয় ববি হাজ্জাজের জন্য কাজ করতে রাজি নন। গত 15 অক্টোবর রাজধানীতে বিএনপির আয়োজিত পরিচিতি সভায় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ববি হাজ্জাজের নাম ঘোষণা করেন। অথচ দলের কঠিন সময়ে কর্মী সমর্থকরা আব্দুস সালামকে পাশে পেয়েছেন এবং তাকেই তারা এই আসনে বিএনপির কাণ্ডারি হিসেবে দেখতে চেয়েছিলেন। ঢাকার বিভিন্ন এলাকায় দেখা গেছে পোস্টার, ব্যানার ও বিলবোর্ড ছেয়ে গেছে। ভোটারদের মধ্যেও ভোট দেওয়ার আগ্রহ দেখা যাচ্ছে না। আসন জুড়ে আলোচনায় থাকা বিএনপির প্রার্থীরা ভোটারদের কাছ থেকে ভোট চাওয়া শুরু করেছেন। এলাকায় আব্দুস সালাম ও ববি হাজ্জাজের বড় বড় ব্যানার দেখা গেলেও জামায়াতের প্রার্থী মোবারক হোসেনের পোস্টার ও ফেস্টুন সংখ্যা তুলনামূলক বেশি। এলাকার সাধারণ ভোটাররা বলছেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকা অপরাধ প্রবণ, তাই যে প্রার্থী অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পারবে তাকেই তারা বেছে নেবেন। এক্ষেত্রে জামায়াতের বিকল্প নেই বলেই মনে করছেন তারা, কারণ ববি হাজ্জাজ অন্য দলের হয়েও তিনি এমপি হলে বিএনপির চাঁদাবাজদের কথায় উঠবেন বসবেন, এমনটাই তাদের ধারণা। অন্যদিকে জামায়াতের মোবারক হোসেন নির্বাচিত হলে চুরি, ছিনতাইয়ের, খুনের মতো ঘটনা কমে আসবে বলেই মনে করেন অনেকে। কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি রয়েছে। সব মিলিয়ে মনে হচ্ছে জামায়াত আসনটি পুনরুদ্ধার করতে যাচ্ছে। 2001 সালে নির্বাচন পর্যন্ত এই আসনে বিএনপি বেশ দাপট ছিল। 1973 থেকে 2001 সাল পর্যন্ত একবার আওয়ামী লীগ ও একবার জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হন। বিএনপি জয়ী হয় 4টি সংসদ নির্বাচনে। এরপর 2008 সালের পর থেকে সবগুলো নির্বাচনে জয়ী হয় স্বৈরাচার আওয়ামী প্রার্থীরা। পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াত এখানে বেশ এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ঢাকা 13 আসনে মোট ভোটার সংখ্যা 3,95,149 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,02,029 জন এবং নারী ভোটার 1,92,000। এছাড়াও 5 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ঢাকার আরেকটি আসনে জামায়াতের প্রার্থী চমক দেখিয়েছেন। ঢাকা 11, বাড্ডা, ভাটারা, রামপুরা, হাতিরঝিল থানার একাংশ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড আসনে কয়েক হাজার বাইকের শোভাযাত্রা করেছেন দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান।
ছাত্র শিবিরের সাবেক সভাপতি আতিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল। এই আসনে বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম এবং তার স্ত্রীর নামও শোনা যাচ্ছে। তবে এনসিপি যদি বিএনপির সাথে জোট করে সেক্ষেত্রে এখানে নাহিদ ইসলাম মনোনয়ন পেতে পারেন। এক্ষেত্রে জামায়াতের জয় অনেকটা নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। মোহাম্মদপুরের মতো বনশ্রীতেও জামায়াতের প্রার্থী জিতবেন বলে ধারণা করছেন অনেকে। জামায়াত ঢাকার আরেকটি আসনে জেতার মতো পরিস্থিতি তৈরি করতে পেরেছে, সেটি হলো ঢাকা ৭। এখানে তাদের প্রার্থী পুরান ঢাকার ব্যবসায়ী হাজী এনায়েতুল্লাহ। তিনি এরই মধ্যে পংশাল, কোতোয়ালি, চকবাজার, লালবাগ ও হাজারীবাগে তোলপাড় শুরু করেছেন। প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা তিনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং রাজপথে ঝড় তুলছেন। এখানে বিএনপির দলীয় প্রার্থী হতে চান হামিদুর রহমান হামিদ ও প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিম আক্তার কল্পনা। তবে জামায়াতের শক্তিশালী প্রার্থী ও পুরান ঢাকায় বিএনপির চাঁদাবাজদের দৌরত্বের কারণে কল্পনা পিছিয়ে পড়েছেন। শোনা যাচ্ছে এই আসনে যদি জোটের সঙ্গে সমঝোতা হয় তাহলে গণফোরাম নেতা সুব্রত চৌধুরীকে মনোনয়ন দেওয়া হতে পারে, আর সেটি হলে এনায়েতুল্লাহর জয়ের সময়ের ব্যাপার মাত্র। আরেকটি সম্ভাবনাময় আসন ঢাকা ১৪। এখানে ব্যারিস্টার আরমান একের পর এক শোডাউনের মাধ্যমে নিজের জনপ্রিয়তার জানান দিচ্ছেন। ৮ বছর গুম থাকার পর আরমান মীর কাশেম আলী মিন্টুর সন্তান। এখানে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি, তিনি আরমানের ঘনিষ্ঠ হলেও এবার তারা দুজনেই লড়বেন সংসদে যাওয়ার জন্য। ব্যারিস্টার আরমান এরই মধ্যে প্রমাণ করেছেন যে তিনি পারবেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ঢাকা ১৫ মিরপুর আসনে বিএনপি এখনও ভয়ে কাউকে প্রার্থী ঘোষণা করেনি। শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও এখন মিরপুরের মানুষ তাকে গ্রহণ করেছেন। ঢাকা ৭, ১১, ১৩, ১৪ ও ১৫ এই ৫টি আসনে জামায়াতে দাঁড়িপাল্লার জয়ের কাছাকাছি রয়েছে। প্রথমত দলীয় ব্রাঞ্চ, দ্বিতীয়ত প্রার্থী সিলেকশন এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো বিএনপির নিজস্ব প্রার্থী এই ৫ আসনেই নেই। তবে এতে খুব খুশি হওয়ার কিছু নেই, কারণ ঢাকার ২০টি আসনের মধ্যে মাত্র ৫টিতে শক্তিশালী অবস্থান তৈরি করলেও বাকি ১৫টিতে দাঁড়িপাল্লা তেমন ভারী নয়। এসব আসনে ভালো করতে জামায়াতকে দূরদর্শী হতে হবে। এখনই সিদ্ধান্ত নিতে হবে আর ৫টি আসনে যদি শিবির সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক ঢাবি শিবির সভাপতি মির্জা গালিব, সাদিক কায়েম, এস এম ফরহাদ ও সিবগাতুল্লাহ সিদ্দাতের মতো তরুণদের প্রার্থী করা হয় তাহলে ঢাকায় অন্তত ৯ থেকে ১০টি আসনে তারা জিততে পারবে। তবে এর বাইরেও কিছু দুর্বলতা রয়েছে যা কাটিয়ে উঠলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারেন। এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় দল হলেও জামায়াত সবচেয়ে জনপ্রিয় দল। জামায়াতকে ভোট দেওয়ার বিষয়ে মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। ভোটে মোমেন্টাম খুবই গুরুত্বপূর্ণ। মানুষের মুখে মুখে এবার জামায়াতই জিতবে এমন কথা শোনা যাচ্ছে। জামায়াতের জন্য চ্যালেঞ্জ হলো এই পরিবেশ ধরে রাখা এবং দিন দিন সেটার উন্নতি ঘটানো। কারণ বিএনপি পুরোপুরি ভোটের মাঠে নেমে গেলে কিংবা নির্বাচনের আগে বিভিন্ন ভালো কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মাঝে অন্যরকম ধারণা তৈরি করলে তার প্রভাব পড়বে। গত ২ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা গ্রামগঞ্জে যেসব অবৈধ কাজ করেছে, চাঁদাবাজি ও গুন্ডামি করেছে, তাতে সাধারণ মানুষ খুবই বিরক্ত। এমনকি লীগের চাইতেও বিএনপি বেশি খারাপ এমন কথাও শোনা যাচ্ছে। মহিলা ভোটও একটি গুরুত্বপূর্ণ বিষয়। নারীদের ইসলামের প্রতি দুর্বলতা থেকে জামায়াত বেশি ভোট পাবে। এছাড়া মহিলাদের মধ্যে চ্যারিটি করার কারণেও দাঁড়িপাল্লার জনপ্রিয়তা হয়েছে। বিএনপির প্রতি অনীহা থেকেও অনেকে জামায়াতকে ভোট দেবেন, এমনকি অনেক বিএনপি নেতার স্ত্রীও জামায়াতকে ভোট দেবেন। সেজন্য মাঝে মধ্যে মহিলা জামায়াতের উপর আক্রমণ করা হচ্ছে, যাতে হিতে বিপরীত হচ্ছে এবং জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে। জামায়াতের দুর্বলতা হলো মানুষ জামায়াতকে বটবৃক্ষ হিসেবে দেখতে পারছে না। তারা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে আছে। বিএনপিকে অপছন্দ করার কারণেই জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে। শিবিরের কারণে জামায়াত আরও এগিয়ে গেছে। তবে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা মানুষের আস্থার জায়গা হয়ে উঠলেও সাহসের জায়গা হয়ে উঠতে পারেনি। মানুষ বিশ্বাস করে যে জামায়াত কল্যাণ করবে, কিন্তু নিরাপত্তা দিতে পারবে কিনা তা নিয়ে তারা চিন্তিত। ব্যবসায়ীরা ভাবছেন বিএনপিকে বাদ দিয়ে জামায়াতকে ভোট দিলে তারা ভালো কাজ করবে ঠিকই, কিন্তু তারা কি বিএনপির চাঁদাবাজি ঠেকাতে পারবে? এই দুর্বলতা জামায়াতকে কাটাতে হবে। মানুষকে অভয় দিতে হবে যে তারা যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকবে এবং সম্মিলিতভাবে বিএনপির দুর্নীতি ও চাঁদাবাজি রুখে দেবে। জামায়াত নেতাদের আরেকটি দুর্বলতা হলো তারা সাধারণ মানুষের মাঝে মিশে যেতে পারেন না, যেখানে বিএনপি লীগ পারে। এটি একটি বড় দুর্বলতা। জামায়াত তাদের ভোট সংগ্রহ ও ধরে রাখতে পারবে কিনা সেটিও একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচনের আগে টাকার খেলা যেমন হবে তেমনি ভীতিকর পরিবেশও তৈরি করা হবে। তবে শেষ পর্যন্ত সাধারণ মানুষ ইসলামের শক্তি বলতে জামায়াতকেই বোঝে। তারা এবার ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায়। তারা বলে আওয়ামী লীগ ও বিএনপিকে দেখা শেষ, এবার দাঁড়িপাল্লায় বাংলাদেশ দেখতে চায়। এই ধারণা দেশের মানুষের মনে গেঁথে গেছে। জামায়াতের মূল চ্যালেঞ্জ হবে তারেক রহমান দেশে ফেরার পর পরিস্থিতি সামাল দেওয়া। তারেকের কিছু বিশেষত্ব আছে যা দিয়ে তিনি শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারেন। সেই বাউন্সার সামলাতে পারলেই জামায়াতের জয় নিশ্চিত। আরেকটি বিষয় হলো মিডিয়া। দৈনিক সংগ্রাম বাংলাদেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র। দৈনিক নয়া দিগন্ত গণমাধ্যম
গণমাধ্যম জগতে প্রায় 2 যুগ পার করেছে। প্রথম আলো কিংবা ডেইলি স্টারের বয়স দিক থেকে দৈনিক সংগ্রামের তুলনায় অনেক ছোট। প্রশ্ন হলো, নয়াদিগন্ত ও সংগ্রাম কেন প্রথম আলো কিংবা ডেইলি স্টারের মতো প্রভাবশালী হয়ে উঠতে পারছে না? প্রথম আলো ও ডেইলি স্টার যে বাম আদর্শের প্রতিনিধিত্ব করে, তার চাইতে বহুগুণ শক্তিশালী আদর্শের প্রতিনিধিত্ব করে নয়াদিগন্ত ও সংগ্রাম। তারা জামায়াতের প্রতিনিধিত্ব করে, ডান আদর্শের প্রতিনিধিত্ব করে। বামদের আদর্শের পক্ষের জনবল হাতে গোনা হলেও ইসলামী আদর্শের পক্ষে কাজ করছে এদেশের কোটি কোটি মানুষ। তবুও তাদের মধ্যে গণমাধ্যমের এত দুর্বলতা কেন? প্রথম আলোর পেছনে ট্রান্সকম গ্রুপের মতো বড় বিনিয়োগকারী থাকলেও নয়াদিগন্ত ও সংগ্রামের পক্ষে তেমন কেউ নেই। মিডিয়াতে বিনিয়োগ করতে এত কার্পণ্য কেন? সিনেমা আদর্শ প্রচারের অন্যতম মাধ্যম হলো ইসলামপন্থীরা এখনও সিনেমা শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে নাক সিটকান। অথচ ইসলামী বিপ্লব করতে হলে সিনেমা শিল্পেরও ইসলামিলাইজেশন প্রয়োজন। কিন্তু ইসলামপন্থীরা মিডিয়া ও সিনেমা শিল্প নিয়ে উদাসীন। কোথাও কোথাও এদের উপজেলা পর্যায়ের নেতারাও 4 চাকায় চড়ে, আর এদের গণমাধ্যম কর্মী, লেখক ও নির্মাতাদের জীবন কাটে খেয়ে না খেয়ে। নয়াদিগন্ত ও সংগ্রাম পত্রিকার সাংবাদিকদের দিকে খেয়াল করলেই দেখা যায় তাদের বেতন কত আর তাদের জীবনযাত্রা কেমন। তারা বুঝতে চায় না যে শুধু রাজনীতির মাঠে ভালো করলেই হবে না, ইসলামী বিপ্লব করতে হলে মিডিয়া লাগবেই।